যে এই আমিটাকে পুরো মিথ্যে মনে হয় আমার। মনে হয় যে আমি হলাম শুধুমাত্র কিছু মানুষের খেলার গুটি। নাহলে কেন রাহি আপু দিন দিন এতগুলো সত্য লুকিয়েছে আমার কাছ থেকে? কেন বাবা স্বার্থপরের মতো আমায় অপূর্ব ভাইয়ের কাছে ঠেলে দিয়েছে? নিরঙ্কুশ আধার রাত, ঘড়ি কাঁটা টিকটিক শব্দ করে চলেছে। আমার ভাবনার মাঝে হঠাৎ এক বলিষ্ঠ হাত আমায় টেনে শুইয়ে দিল বিছানায়। আমি নিজের কাছাকাছি আবিষ্কার করলাম আনভীরকে। উনি বললেন, রাত হয়েছে অনেক, আহি ঘুমিয়ে পড়ো। আপনি আমার এত কেয়ার কেন করেন বলেন তো? আমার জীবনের এতগুলো বছর শুধুমাত্র সবার কাঠপুতলি হিসেবেই ছিলাম আমি। আপনি কেন এভাবে দেবদূতের মতো এসেছেন আমার জীবনে? কারণ আমার বেঁচে থাকতেও তোমাকে প্রয়োজন। ওনার গভীর সম্মোহনী কণ্ঠ তোলপাড় লাগিয়ে দিল আমার অশান্ত হৃদয়ে। বাইরের বাতাসের শব্দের থেকেও তীব্র গতিতে শুনতে পাচ্ছি আমার হৃদয়ের ধুকপুক শব্দ। আনভীর আমার পাশে নিরাপদ দূরত্ব নিয়ে শুয়ে পড়লেন এবার। আমিও অন্যদিকে মুখ ফিরিয়ে তলিয়ে গেলাম ঘুমের রাজ্যে। স্যার, রাহি এসেছে আপনার সাথে দেখা করতে। অপূর্ব এক হাতে ওয়াইনের গ্লাস নিয়ে কিছু একটা ভাবতে মশগুল ছিল। এই কথা শুনে মাথা উঠিয়ে তাকালো। সে বলল, আসতে বলো। কিছুক্ষণ পরেই এসে পড়ল 26-27 বছর বয়সী এক যুবতী। চোখে মোটা ফ্রেমের চশমা, চুলগুলো বাঁধা, ঢিলেঢালা একটা পোশাক পরা। কেউ দেখলে মনেই করবে না যে আমি এত বড় একটা সংস্থার সিক্রেট এজেন্ট হয়ে কাজ করছে। অপূর্ব চোখ পাকিয়ে তাকালো রাহির দিকে, তেজি কণ্ঠে বলল, হঠাৎ কোথায় উধাও হয়ে যাও তুমি? জানো যে এর ফল আমি তোমায় কতটা ভয়ঙ্কর ভাবে দিতে পারি? ছিলাম কোনো একটা কাজে, এখন কেন খুঁজেছ আমায় বলো? আফটার অল খামোখা আমায় ঢাকার মতো মানুষ তুমি না। আহি মিসিং। তাচ্ছিল্যের হাসি দিল রাহি, বলে উঠল, যে জানোয়ারটার মতো বিহেভ করো ওর সাথে, ও পালিয়ে যাবে না তো কি করবে? এই কথা শুনে মাত্রই অপূর্ব হিংস্র বাঘের মতো তেড়ে আসলো রাহির দিকে। গলা চেপে ধরে বলে উঠল, দানিং সাহসটা একটু বেশি বেড়ে যাচ্ছে না তোমার? ভুলে যেও না যে তোমার পুরো লাইফটাই আমার হাতে। তাই আমি যা বলবো সেটাই তুমি করতে বাধ্য। রাহি, যত দ্রুত সম্ভব আহিকে ফেরত আনো, ওকে আমার চাই। গলা ছেড়ে দিতেই কেসে উঠল রাহি। মিনমিনিয়ে বলে উঠল, আর কতদিন আমায় কন্ট্রোলে রাখবে অপূর্ব? একদিন তো এর পতন হবেই। সকালে উঠে পাশ ফিরেই আমি দেখলাম আনভীর নেই। কোথায় গিয়েছে আমি জানি না। তাই আমি দ্রুত মুখ হাত ধুয়ে নিচে নামলাম। দেখি সবাই নিচেই আছে। আঙ্কেল কিছুক্ষণ পর ইন্ডাস্ট্রিতে যাবেন আর আন্টি বসে আছেন তার পাশে। শিউলি ভাবে কিচেনে কিছু একটা করতে ব্যস্ত। আমি কিচেনে গেলাম, দেখলাম নুরিয়া আপাকে কিছু একটা কথা শোনাচ্ছেন উনি। সঙ্গটা এমন যে আনভীর একা থাকে আর ওনার খাবার নিয়ে কারো নাকি কোনো খেয়াল নেই। আমি ভাবিকে শুভ সকাল জানালাম। নাহিদ ভাইও ছিল সেখানে, হাতে এক মগ কফিতে একটা চুমুক দিয়ে বলে উঠলেন, কেমন গেল ফার্স্ট নাইট আহি? আমি অনিমেষ পানে তাকালাম তার দিকে। কি বলবো বুঝতেই পারছি না। শিউলি ভাবি নাহিদ ভাইয়ের হাতে বাড়ি মেরে বললেন, মায়ের জিনিস বেটা এভাবে কেউ জিজ্ঞেস করে? ইস, আমার বিয়ে হলে তুমি আমার বউকে এই প্রশ্ন জিজ্ঞেস করবে প্রথমে। আমি ওনাদের কাণ্ড কারখানা দেখে মিহি হাসলাম এবার। ভাবি প্রশ্ন করলেন, কি খাবে আহি, চা না কফি? কফি। খানিকটা অস্বস্তি নিয়েই উত্তর দিলাম। মাথা ঘুরিয়ে খুঁজতে লাগলাম আনভীরকে। নাহিদ ভাইয়া জিজ্ঞেস করলেন, কাকে খুঁজছেন? উনি কোথায়? উনিটা কে গো? শিউলি ভাবির রম্য স্বরে কথাটা বলতেই আমি চুপসে গেলাম। নাহিদ ভাইয়া বলে উঠলেন, আহির কাছে 2 কাপ কফি দিয়ে তার ওনার কাছে পাঠিয়ে দাও তো ভাবি। শিউলি ভাবি হাসলেন, বললেন, জিম করছেন এখন মহাশয়, বাবা যেহেতু এখানে আছে তাই ব্রেকফাস্ট এখানেই করবে না। তুমি ব্রেকফাস্ট নিয়ে যাও, আধ ঘন্টা পর ও খেয়ে ফেলবে। ভাবি আমার হাতে ট্রেটা দিতেই আমি ওনার কাছে চলে গেলাম। দরজা খুলে উঁকি মারতেই দেখতে পেলাম পুশ আপ করছেন আনভীর। একটা কমলা রঙের পাতলা টি শার্ট আর কালো রঙের স্পোর্টস ট্রাউজার। কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে ওনার। উনি পুশ আপ করতে করতেই বললেন, ভেতরে আসো। আমি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। ব্রেকফাস্ট টেবিলে রেখে বললাম, এই যে ব্রেকফাস্ট। এই কথা শুনে পজিশন চেঞ্জ করে সোজা হয়ে দাঁড়ালেন উনি। আমার উপরে এক শান্ত দৃষ্টি নিক্ষেপ করে এগোতে লাগলেন। আমি ওনার এমন চাউনি দেখে শূন্য মস্তিষ্কে হয়ে গেলাম, পেছাতে থাকলাম আস্তে আস্তে। আমি পেছনের দরজার সাথে মিশে যেতেই উনি বলে উঠলেন, আমার সামনে এভাবে ঠোঁট কামড়াবে না। আমি মানুষটা খারাপ তো, উঠাট উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারি। করেন? আচ্ছা
আতঙ্কে ঠোঁট কামড়ানো বন্ধ করলাম আমি। নিঃশ্বাস ফেলছি ঘন ঘন। আনভীর যে আমার এই স্বভাবটা নিয়ে এমন এক মন্তব্য করে বসবেন, সেটা আমার ধারণার বাইরে ছিল একেবারে। আমি আতঙ্কেই মাথা নাড়লাম এবার। আনভীর সেটা দেখে দরজার পাশে থাকা হ্যাঙ্কার থেকে একটা সাদা তোয়ালে হাতিয়ে নিলেন, কিন্তু দৃষ্টি সরাননি আমার থেকে। আমি তাই আনমনে মাথা নিচু করলাম। তাৎক্ষণিকভাবেই আনভীর হাত টেনে কাউচের সামনে নিয়ে আসলেন আমায়। নিজে আরামসে কাউচে বসে আমার হাতে তোয়ালে এগিয়ে দিয়ে বলে উঠলেন, কপাল মুছে দাও। অপ্রতিভ হলাম আমি। মানুষটার জড়ানো কণ্ঠ আমার সারা শরীর আবিষ্ট করে ফেলেছে। তাই আমি পুনরায় জিজ্ঞেস করলাম, আমি? এখানে তুমি ছাড়া আর কোনো বউ আমার? এখানে তুমি ছাড়া আর কোন বউ আছে আমার? এই বউ শব্দটি আমায় স্তব্ধ করতে যথেষ্ট। হৃদয়ের গহীনে জেগে উঠেছে অবিশ্রান্ত কিছু সূক্ষ্ম অনুভূতি। আমি হালকা হাতে ওনার হাত থেকে তোয়ালে কেড়ে নিলাম, মুছে দিলাম ওনার কপালে, চুলে, গলায় জমে থাকা বিন্দু বিন্দু ঘাম। আনভীর নির্বিকার। উনি এমন এক ভাব করছেন যে এইসব ওনার কাছে স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার কাছে মোটেও স্বাভাবিক নেই এগুলো। আমি এবার তোয়ালেটা ওনার কাছে দিয়ে চলে যেতে নিলে উনি বলে উঠলেন। আজকে হসপিটাল যাবে? আমি মাথা উপর নিচ করলাম, বললাম, হ্যাঁ আজকে ফার্স্ট ডে আমার। তাহলে নাহিদকে পাঠিয়ে দেবো তোমার সাথে। ভুলেও একা যাওয়ার প্ল্যানিং করবে না। আপনার আপনার না আজ একটা সং রেকর্ড করার কথা ছিল? বিস্মিত হলেন আনভীর, প্রশ্ন ছুড়লেন, হাউ ডু ইউ নো? আপনি তো বলেছিলেন গতকাল নাহিদ ভাইয়াকে। তাহলে উনি যেহেতু আপনার সেক্রেটারি হিসেবে কাজ করছে, আপনার ওনাকে প্রয়োজন পড়বে না? খামোখা আমার পেছনে ওনার সময় ব্যয় করে আপনার কাজের ক্ষতি কেন করবেন? ঠোঁট চেপে সরু দৃষ্টিতে তাকালেন আনভীর, বলে উঠলেন, আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি তুমি। আর নাহিদকে ছাড়া এতটাই আমি অচল হয়ে পড়বো না যে আমার কাজ হবে না। তোমায় নাহিদই নিয়ে যাবে আর ওই দেখভাল করবে তোমার, বুঝছো? হুম। আর হ্যাঁ, বলে উঠে দাঁড়ালেন কাউচ থেকে, ট্রাউজারের পকেটে হাত গুজে বললেন, ওয়ান্স অ্যাগেইন আই রিপিট, কেউ যেন জানতে না পারে আমাদের ব্যাপারে। এটা জানা মানে মিডিয়াতে ফাঁস হওয়া, যা আমি চাই না। কেন জানি কথাটা শুনে প্রচন্ড খারাপ লাগলো আমার। কি এমন হবে আমার কথা সবাইকে জানালে? এখন তো আমাদের দেখে কেউ আর লিভ টুগেদারের ট্যাগ লাগাতে পারবে না। তাহলে এ মানে কি এটাই দাঁড়ায় যে উনি আমার প্রতি দুর্বল হলেও বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হতে চাননি? আমার মুখ এমন মলিন দেখে হয়তো কিছু একটা আন্দাজ করতে পেরেছেন আনভীর। বললেন, যদি আমাদের সত্যটা সবাই জেনে যায়, জানো কি হবে? অপূর্ব ঠিকানা পেয়ে যাবে তোমার। আমি ওর মতো কোনো ইলিগেল কাজের সাথে জড়িত না যে চাইলেই ওকে প্রতিহত করতে পারবে এসব ব্ল্যাক পাওয়ার দিয়ে। আমি মৌনতা বজায় রাখলাম। উনি বললেন, ওকে, ইউ মে গো নাও। ভাবিকে বলে দিও আমি ব্রেকফাস্ট পরে করে নেব। ওনার কথা অনুযায়ী তারপর চলে গেলাম আমি। এক প্রকার দৌড়েই আমি কিচেনে গেলাম। আজান ভাইয়া আর নাহিদ ভাইয়া ডাইনিং টেবিলে বসে আলাপচারিতা করছিলেন তখন। আমায় দেখে আজান ভাইয়া বলে উঠলেন, হোয়াট হ্যাপেন্ড আহি? এভাবে দৌড় দিলে যে, পেছনে কিছু ধাওয়া করছে নাকি? আমি মিনমিনিয়ে বললাম, কিছু না ভাইয়া। নাহিদ এদিকে মিটমিটিয়ে হাসলেন, বললেন, ওহো, আজরান ভাই বোঝেন না যে কে ধাওয়া করতে পারে? করুণ চোখে তাকালাম আমি সবার দিকে। মনে হচ্ছে যে আজ সবাই ঘুম থেকে উঠেছে শুধুমাত্র আমায় লজ্জা দেওয়ার জন্য। সবগুলো একরকম, যেমন ছোট ভাই অমনি বড় ভাই। হসপিটালে প্রথম ওয়ার্ড ডে আজ, সেই হিসেবে দিনটা ভালোই গিয়েছে। বলা বাহুল্য এই হসপিটালটা দেশের অন্যতম কিছু ব্যয়বহুল হসপিটালের মধ্যে একটা। সবার, বিশেষ করে আমার মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের এখানে খুব একটা ব্যয় বহন করার অবস্থা নেই। তাই বড় বড় নেতা, মন্ত্রী বা অধিক অর্থবান মানুষ বা পাবলিক ফিগার টাইপ মানুষদেরই আসা যাওয়াটাই এখানে বেশি। সেই সুবাদে এখানকার ডক্টরদের হতে হয় অনেকটাই বেশি অভিজ্ঞ। প্রথমে ইন্টার্নশিপ, তারপর ট্রেনিংয়ের সাথে অ্যাসিস্ট্যান্ট ডক্টর হিসেবে জয়েন করার পর যদি নিজের নিপুণতা ভালোভাবে প্রদর্শন করতে পারি, তবেই আমার এখানে পার্মানেন্ট ডক্টর হিসেবে কাজ ফাইনাল। আর এই জায়গায় সুযোগ পাওয়ার জন্য রাত দিন পরিশ্রম করেছি আমি। গাড়ি থেকে নামতেই আমার অন্যরকম এক অনুভূতি হলো। আমার এক হাতে অ্যাপ্রন আর ব্যাগের ভেতর স্টেথোস্কোপ সহ আরও প্রয়োজনীয় কিছু, যা এখন থেকে হসপিটালের লকারেই থাকবে। নাহিদ ভাইয়া পাশ থেকে নামলেন এবার, ইশারায় বললেন, হ্যাঁ, বেস্ট অফ লাক ফর ইউর ফার্স্ট ডে। আমি মুচকি হেসে চলে গেলাম হসপিটালের ভেতরে। তারপর ডক্টর ধ্রুবের সাথে একে একে ওয়ার্ড চেক, তারপর হসপিটাল অথরিটির সাথে মিটিং অ্যাটেন্ড সহ কাজ করতে করতে বেলা পেরিয়ে যায়।
কাজ শেষে আমি বিদায় জানিয়ে বেরিয়ে এলাম হসপিটাল থেকে। নাহিদ ভাইয়া জিজ্ঞেস করলেন, দিন কেমন গেল আপনার? টু মাচ গুড। হুট করে মনে পড়লো আনফিরের কথা। ভেবে দেখলাম একবার কল দেবো নাকি। অনেক ভেবে চিন্তেই কল দেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি। জিজ্ঞেস করলাম, ভাইয়া আনফিরের নাম্বারটা দেবেন? নাহিদ ভাইয়া হাসলেন, পকেটের দিকে ইশারা করে বললেন, ড্রাইভে আছি তো, পকেট থেকে নিয়ে নাও মোবাইলটা। আমি মোবাইলটা নিয়ে নাম্বার আমার মোবাইলে তুলে কল দিলাম আনভীরকে। বুক ড্রিম ড্রিম করছে উত্তেজনায়। কয়েকবার রিং হওয়া মাত্রই অপর পাশ থেকে ভেসে আসলো এক মেয়ের মিষ্টি কণ্ঠ। হ্যালো, অবাক হলাম আমি, ওনার মোবাইলে এটা আবার কে রিসিভ করলো? আমি বললাম, হ্যালো, কে আপনি? আগে বলুন আপনি কে? মেয়েটার কথা শুনে রাগে শিরশির করে উঠলো আমার শরীর। কোনো মতে নিজেকে শান্ত করে বললাম, কে দিন, বলুন নাহি কল দিয়েছে। তারপর ওনাকেই জিজ্ঞেস করবেন যে কে আমি। মেয়েটার সাথে সাথেই বলল, মিস্টার নাহিদের জায়গায় আমি ARK সেক্রেটারি হিসেবে কাজ করছি। মিস্টার মিসেস, উনি এখন ব্যস্ত আছেন মিউজিক ডিরেক্টরের সাথে, এখন কথা বলতে পারবেন না, সরি বলে টুইট করে কল কেটে দিল মেয়েটা। এমন ব্যবহারে তাজ্জব হয়ে রইলাম আমি। কল কেটের আগে ফোঁস করতে লাগলো। ওপর পাশ থেকেই সবাই শুনছিলেন। নাহিদ ভাইয়া বলে উঠলেন, আজ ARK খবর আছে। বাংলোর সামনে নাহিদ ভাইয়া গাড়ি স্টপ করতেই আমি হনহনিয়ে নেমে গেলাম গাড়ি থেকে। রাগে রীতিমতো কাঁপছে আমার শরীর। নাহিদ ভাইয়া অবশ্য জিজ্ঞেস করেছিলেন, আপনি কি রেগে আছেন? আমি চোখ রাঙিয়ে তাকালাম ওনার দিকে। খিটখিটে মেজাজে বলে উঠলাম, না, আমি রাগ করবো কেন? আমি তো ফুরফুরে মেজাজে আছি। কোথাকার মেয়ে আমার সাথে এমন বিহেভ করলো যে আনভীর তো আর ওই মেয়ের স্যার না, আনভীর ওই রাস্কেলটার বয়ফ্রেন্ড। এমনি তো কে আমি ডাকিনি, যেভাবে ওই মেয়েটা ডাকলো। পোড়া পোড়া গন্ধ পাচ্ছে না? হে, আমি কিন্তু ঠিকই পাচ্ছি। নাহিদ ভাইয়ের কথা শুনে আমি বিস্মিত হলাম। আসলেই তো, ওই মেয়ে যাই করুক আমার কি? আমি আমতা আমতা করে বললাম, দেখুন নাহিদ ভাইয়া, আমার জাস্ট ওই মেয়েটার বেশি ভাব দেখানোটা ভালো লাগেনি, দ্যাটস ইট। এর বেশি উল্টাপাল্টা কিছু ভাববেন না, বলে দিলাম আমি। ওকে। নাহিদ ভাইয়া কথাটা বলে উঠলো বেপরোয়া সুরে। অতপর ভেতরে গেলাম আমি। রুমে গিয়ে জানালা খুলে রুমের পর্দা টেনে দিলাম। যদিও এই সোসাইটিতে প্রত্যেকটা বাড়ি নিরাপদ দূরত্ব নিয়ে আছে, তবুও রাতে লাইট জ্বালিয়ে পর্দা খোলাটা বিশ্রী ব্যাপার মনে হয় আমার কাছে। আমি ক্লান্তি শ্বাসে খাটে শরীরটা এলিয়ে দিলাম। বিকেলে নাকি শিউলি ভাবি আজরান ভাইয়া চলে গিয়েছে। হসপিটালে যখন আমায় কল দিয়েছিল তখন আমি বিনয়ের সহিত বলেছিলাম আর কিছুদিন থাকতে, কিন্তু ওনারা মানেননি। এর একটা কারণ হলো আনভীর সেই পুরনো ঘটনাগুলোকে কেন্দ্র করে এখনো নারাজ পুরো পরিবারের উপর। তাই তাদের থেকে নিজেকে পুরো গুটিয়ে নিয়েছেন তিনি। আমি এইসব ভাবনা ঠেলে ফ্রেশ হতে চলে গেলাম ওয়াশরুমে। মাথায় ঘুরপাক খাচ্ছে অজস্র চিন্তা। এর মধ্যে প্রথম হলো যে রাহি আপু কোথায়, আর আনভীরের সাথে এমন কি সম্পর্ক আছে আপুর যে আপু এইভাবে ওনার ডিসঅর্ডারের ব্যাপারটা উন্মোচন করতে চাচ্ছেন। আমি গোসল সেরে কিচেনে গেলাম। নুরিয়াপা সব কিছু রেডি করে রেখেছে। আমি এত দ্রুত ডিনার করি না, তবে করেন আনভীর নিজের হেলথ নিয়ে অনেকটাই বেশি কেয়ারফুল। টাইম মতো খাবার খাওয়া, অয়েলি ফুড অ্যাভয়েড করা, এক কথায় বডি ফিট রাখার জন্য যা করা দরকার সবটাই করেন উনি। মাঝে মাঝে অতিরিক্ত নিয়মমাফিক জিনিসটা অতি বিরক্তের লাগে আমার। খাওয়া ব্যাপারটা আনন্দের, এখানে সব কিছু সব সময় মেনটেন করে খাওয়াতে আনন্দটা কোথায়? আমি ডিনার করলাম না। নুরিয়াপাকে বললাম মহাশয় রাতে এলে তাকে যথাসময়ে ডিনার দিতে। আমি তারপর চলে গেলাম রুমে। 10:30 বেজে গিয়েছে প্রায়, এখনো ফেরেননি উনি। না চাইতে জিনিসটা কেন যেন মাথা চাড়া দিয়ে উঠলো। একবার ভাবলাম আনভীরকে কল দিব কিনা, যদি আবারও ওই বদ মেয়েটা কল ধরে। আমি কল দিলাম কয়েকবার, কিন্তু একটা বারো কল রিসিভ করলো না কেউ। না চাইতেও বিষয়টা বিষণ্ণ করে দিল আমায়। চুপচাপ গিয়ে গার্ডেনে বসে রইলাম। সুইমিং পুলের ওপর লাইট পড়াতে এক নীলচে প্রতিফলন পড়ছে আমার চোখে মুখে। নুরিয়াপা একবার ডেকে গেল খাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। কেন যাইনি আমি নিজেও সেটা জানি না। এভাবে কিছুক্ষণ বসে থাকতে থাকতে চোখ লেগে আসলো আমার। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম গার্ডেনের এই প্রান্তে টেরই পাইনি। আই এখানে কি করছো তুমি? কানের কাছে কারো সম্মোহনী কণ্ঠ ভেসে আসতেই চোখ আস্তে আস্তে খুলতে হলো আমায়। দৃষ্টিটা স্পষ্ট হতেই আবিষ্কার করলাম আনভীরকে। উনি ঝুঁকে আছেন আমার দিকে, নিষ্প্রভ তার দৃষ্টি, সেই সাথে কিছুটা রাগের আভাস। পরক্ষণে ধ্যান ভাঙতেই বুঝতে পারলাম যে এখানেই ঘুমিয়ে গিয়েছিলাম আমি। উনি থমথমে গলায় বললেন,
এত বড় বাড়ি আমার বেডে তোমার সুন্দর তুলতুলে একটা জায়গা থাকতে এখানে ঘুমানোর কারণ কি? আমি কথা বললাম না, আস্তে আস্তে কাউচ থেকে মাথা তুলতেই আমায় চরম মাত্রার অবাক করে চট করে কোলে তুলে নিলেন উনি আমায়। আমার চোখ রীতিমতো কপালে উঠলো এবার। গলার স্বর ব্যগ্রতা করে বললাম, কি করছেন আপনি? কেন চোখে দেখতে পারছো না তুমি? সেটাই তো, আপনি এভাবে। আমি কথাটি বলে ওনার দিকে তাকাতেই লজ্জায় কাবু হয়ে গেলাম। ওনার গহীন চোখে সরু দৃষ্টি নিবদ্ধ আমাতে। ছোট ছোট করে নিঃশ্বাস ফেলাতে ক্রমাগত ওঠানামা করছে বুক, আর আমি ভালো মতোই টের পেলাম সেটা। আনভির কথা বললেন না। আমায় নিয়ে ডাইনিং এর দিকে পা বাড়াতেই আমি অপ্রসন্ন হয়ে বললাম, ওখানে যেন না প্লিজ, নাহিদ ভাইয়া আছে। তো কি হয়েছে? বউকেই তো কোলে নিয়েছে, হোক সেটা চিকনাম পাস। ওনার এই কথায় আপনি মুখের রাগ ফুটে উঠল আমার। মানে সত্যি উনি আর আমাকে চিকনামাস বলছেন? আমি সাথে সাথেই বললাম, আমার ওজন কম বললেন ভালো কথা, নিজেকে দেখেছেন? আপনার ভারী শরীর আমার উপর পড়লে তো আমি মরেই যাব। হঠাৎ ওনার চোখে মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠলো, কানের কাছে ফিসফিস করে বলে উঠলেন, এমন তো নাও হতে পারে, ওয়ান হ্যাভ রাইট। মানুষটার লাজ লজ্জাহীন কথাগুলো শুনে আর কিছু বলার রইল না আমার। অতএব আনভীর আমায় নিয়ে গেলেন ডাইনিং টেবিলে। যা ভেবেছিলাম তাই হলো। প্রতিমধ্যে দেখা পেলাম নাহিদ ভাইয়ার। উনি অবাক প্রসন্ন হয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে? কিছু হয়নি, তুই যা। আনভীর এই কথা বলতেই নাহিদ ভাইয়া কিছু না বলে চলে গেল। উনি ডাইনিং টেবিলে চেয়ারে বসিয়ে দিলেন আমায়, প্লেট এগিয়ে দিয়ে বললেন, খাওনি কেন? ইচ্ছা হয়নি তাই। আপনার কি তাতে? উনি ছোট শ্বাস ত্যাগ করলেন, বললেন, খাওয়া নিয়ে ঝামেলা আমি একদম পছন্দ করি নাহি। অলরেডি 11:30 বাজে, ফটাফট খেয়ে নাও। এতক্ষণ তাহলে বাইরে ছিলেন আপনি? হ্যাঁ, গান রেকর্ড, তারপর মিউজিক ডিরেক্টরের সাথে কাজ ছিল, আর এই টাইমে ইন্ডাস্ট্রিতে কাজও থাকে অনেক। কেন, কি হয়েছে? কি হবে আবার? কিছু না, মিনমিনিয়ে বললাম কথাটি আমি। সেই সাথে খাবো না বলে যেই না উঠতে যাচ্ছিলাম, অমনি আমার হাত টেনে পুনরায় চেয়ার বসিয়ে দিলেন উনি। আমায় কথা বলতে না দিয়ে চট করে খাবার তুলে দিলেন মুখে। আমি স্তব্ধ হয়ে গেলাম, শরীর হয়ে গিয়েছে প্রতিক্রিয়াহীন। উনি বললেন, এখন একটা কথা বলবো তো টাস করে চর খাবা গালে। বউ হয়েছে তো কি হয়েছে, আদর করতে না পারলে চর থাপ্পড় মারতে 1 মিনিটও ভাববো না। ওনার গম্ভীর কণ্ঠ শুনে আসলেই আমি ভয় পেয়ে গেলাম। এই লোক যা আমার আসলেই চড় থাপ্পড় মেরে দিতে পারে সে। আমি এবার খাওয়ার মাঝেই বললাম, মেয়েটিকে? কোন মেয়ে? যে আপনার মোবাইলে কল রিসিভ করলো আমার। ও, আমার সেক্রেটারি। দুনিয়াতে এত ছেলে থাকতে ওই মেয়েটাকেই নিতে হলো আপনার? নাহিদ ভাইকে আমার লাগবে না, আমি নিজেই নিজেকে প্রোটেক্ট করতে পারবো, কিন্তু ওই মেয়েটাকে আপনার পার্সোনাল কোনো স্টাফ বানাবেন না। উনি ভ্রু কুচকালেন, জিজ্ঞেস করলেন, কেন? রাস্কেল একটা এমন ভাব করছে যে সে তো আপনার স্টাফ না, যেন সুইট একটা ওয়াইফ। ঠোঁট চেপে হাসলেন আনবীর। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? ভাবছি বউয়ের কাছে তো পাত্তা পাই না, ওই মেয়েটা যদি আমাকে ইন্টারেস্ট দেখায়, সুযোগটা কাজে লাগাই না হয়। তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। ফট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললাম, ফাইন, তাহলে যান ওই মেয়ের কাছে। ভুলেও আমি আপনার কাছে যাব না, গুড বাই। কোথায় যাচ্ছ? আগে যেই রুমে ঘুমাতাম বলেই ওই রুমটাতে চলে গেলাম আমি। রাগে দুঃখে ভীষণ কান্না পাচ্ছে এখন আমার। এই সেলিব্রিটি টাইপরা এমনই হয়, ক্যারেক্টারলেস, আস্ত লুচু। একজন দিয়ে এদের হয় না। এসব ভাবতে ভাবতে চোখের অশ্রু কোনো রকম মুছে বিছানায় শুয়ে পড়বো। আনভীর বিনা অনুমতিতেই ঘরে এসে পড়লেন। এখনো বাইরে থেকে এসে জামা পাল্টায়নি। আমি বললাম, এখানে এসেছেন কেন? যান ওই মেয়ের কাছে যান। উনি চাপা হাসি দিয়ে আমার পাশে শুয়ে পড়লেন। ওনার এহেন কাণ্ডে শূন্য মস্তিষ্কে হয়ে গেলাম আমি। উনি পেছন থেকে জড়িয়ে ধরেছেন আমায়, হাত আমার কোমরে। এবার এক টান দিয়ে আমার পিঠ ওনার বুকের সাথে মিশিয়ে রাখলেন। আমার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসলো এতে। মাথা কাজ করা একেবারেই যেন বন্ধ হয়ে গিয়েছে। আমি বললাম, আপনি আপনি কি করছেন? দেখছো না শুয়ে আছি। ওনার নির্বিকার কণ্ঠ বাচ্চাদের মতো আলাদি গলায় বলে উঠলেন, ডিস্টার্ব করো না তো, ঘুম পাচ্ছে। তো এখানে ঘুমাচ্ছেন কেন? জানি না। ওনার আজব আজব কথায় তাজ্জব না হয়ে পারছি না। উনি এবার জিজ্ঞেস করলেন, আহি, হুম। প্র্যাঙ্ক করছিলাম তখন। আমার লাইফে তোমার প্রায়োরিটি ফার্স্ট, বুঝছো? আরো কিছু বলছিলেন উনি, কিন্তু আমার শরীর ছিল প্রচন্ড বেশি ক্লান্ত। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।
ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।